আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছো তোমরা? তো আমরা কোষ এবং এর গঠন পড়তেছিলাম এবং আমরা একটু অ্যাটিপিক্যালভাবে অধ্যায়টা শুরু করেছি। আমরা একদম অধ্যায়ের শুরু থেকে কোষ ও অঙ্গাণু এখান থেকে শুরু না করে আমরা হচ্ছে যে ডিএনএ আরএনএ নিউক্লিক অ্যাসিড থেকে শুরু করছি। তো তোমাদের মনে হইতে পারে ভাইয়া আমাকে প্রথম থেকে আপনি যদি পড়াতেন আমি ভালো বুঝতে পারতাম, কিন্তু ওই প্রথমের পড়ার সাথে এখনকার পড়ার কিন্তু কোনো সম্পর্কই নাই। একটা কোষের গঠনের মধ্যে সাইটোপ্লাজম, নিউক্লিক সাইটোপ্লাজম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ওইখানে যে কথাবার্তা আর ডিএনএ আরএনএর কথাবার্তা টোটালি 100% ডিফারেন্ট। সো তার মানে আগে ক্লাসগুলো করলে এখন বুঝতে সুবিধা হতো, এই চিন্তাটা মাথা থেকে আগে সরায় ফেলো। এই অংশটাই হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ডিফিকাল্ট এবং ইম্পর্টেন্ট অংশ। বাকি যে অংশ আছে সেটা খুব সহজ, ইজি টু লার্ন অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমাদের ডিএনএ আরএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই টপিকটাই সবচেয়ে কঠিন। সো আমি কঠিন দিয়েই শুরু করছি তোমাদের। কারণ কি? কারণ তোমার যদি একটা ব্যাং খাইতে হয় তাহলে এই ব্যাংটা সকাল সকাল খাওয়াই ভালো। সবার আগে ব্যাং খাইয়া ফেলবা, তাহলে পরে আর প্যারা খাবা না। এই অধ্যায়ে দেখা যায় যে সবার আগে আমরা অন্য কিছু শুরু করে লাস্টে ডিএনএ আরএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন নিয়ে এমন প্যারা খাই, একদম মাথা নষ্ট একটা অবস্থা হয়ে যায়। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে মাঝখান থেকে শুরু করছি। সো যারা প্রথম ক্লাস করছো তারা তো করছোই, যারা করো নাই ফাঁকিবাজি করছো তারাও ফাঁকিবাজি করছো। এখন কথা হইছে যে আমার একটু বিষয় হচ্ছে যে আমি তোমাকে একটু শিখাই। সেটা হইছে, খেয়াল করে দেখো যে আমরা তোমাদের লাস্ট ক্লাসে কি কি পড়াইছি। লাস্ট ক্লাসে আমরা পড়াইছি যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ দুইটা ভাগে ভাগ করা যায়। নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করছে বিজ্ঞানী ফ্রেডরিক মিশার। পুজে শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসে ভিন্নধর্মী পদার্থ পায় যার নাম দেয় নিউক্লিন। এর অ্যাসিড ধর্ম পাওয়া যায়, তাইকে নিউক্লিক অ্যাসিড বলা হয়। এই নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ এই দুই টাইপের নিউক্লিক অ্যাসিড রয়েছে। তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠনের মূল উপাদান তিনটা: পেন্টোজ, সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষার, ফসফরিক অ্যাসিড। তিনটা আমাদের মূল উপাদান রয়েছে। এবং হচ্ছে আমরা পেন্টোজ সুগারের মধ্যে দেখতে পাচ্ছি দুইটা অংশ, রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ আছে। রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ আমরা পেন্টোজ সুগারের মধ্যে দেখতে পাচ্ছি। তারপর নাইট্রোজেন বেসের মধ্যে পিউরিন, পাইরিমিডিন দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি। পিউরিনের মধ্যে অ্যাডিনিন আর গুয়ানিন আছে। পাইরিমিডিনের মধ্যে থায়ামিন, সাইটোসিন আর ইউরাসিল রয়েছে। এরপর হচ্ছে আমরা দেখেছি যে পিউরিনগুলোর সংকেত, পিউরিন 2 রিং বিশিষ্ট, পাইরিমিডিন 1 রিং বিশিষ্ট ছিল। আমাদের হচ্ছে ফসফরিক অ্যাসিডের আমরা দেখেছি, ফসফরিক অ্যাসিড থেকে ফসফেট গ্রুপ তৈরিটাও আমরা শিখে ফেলেছিলাম লাস্ট ক্লাসে। এরপর আমরা গিয়েছিলাম একটু কঠিন জায়গায়, যে আমাদের এই যে তিনটা উপাদান নিউক্লিক অ্যাসিড তৈরিতে লাগে, সেই তিনটা উপাদান নিজেদের মধ্যে আবার কিভাবে যুক্ত হয়। যখন হচ্ছে আমার নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার একসাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। এই যে আমাদের নাইট্রোজেন বেস প্লাস হচ্ছে পেন্টোজ সুগার, এতটুকু মিলে হচ্ছে আমাদের নিউক্লিওসাইড। সেই নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ, মানে তিনটা উপাদানই যখন যুক্ত হয়ে গেছে নিউক্লিওটাইড বলে। কিন্তু নিউক্লিক অ্যাসিডের তো কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না চারপাশে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে নিউক্লিওটাইডের পলিমারগুলোকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। এই নিউক্লিওটাইডের মধ্যে তাহলে একটা পেন্টোজ সুগার, এই একটা ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেনাস বেস থাকে। এরকম অসংখ্য নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। সো আমরা এই নিউক্লিওটাইডের পলিমার গঠন বুঝতে গেলে যে বহু নিউক্লিক অ্যাসিড যুক্ত হবে, এটা আমি বললাম যে ভাইয়া বুঝছেন বহু নিউক্লিক অ্যাসিড যুক্ত হবে। ওকে, ভেরি গুড, বহু নিউক্লিয়াস বিশিষ্ট অ্যাসিড যুক্ত হবে, ভালো কথা। বহু যুক্ত হওয়ার আগে প্রথমে তো আমার দুইটা যুক্ত করে দেখতে হবে। যে বহু যুক্ত হয় খুব ভালো কথা, আমি আগে দুইটা যুক্ত করে দেখি, যেখানে বহু মানুষের লোক সমাগম হবে। ভেরি গুড, আমি দুইজন মানুষের লোক সমাগম দেখি। তাহলে খেয়াল করে দেখো আমাদের এই যে নিউক্লিওটাইড কথাটা আছে, নিউক্লিওটাইড দুইটা নিউক্লিওটাইড দেখতে পাচ্ছি। দুইটা নিউক্লিওটাইডকে একসাথে আমরা বলি হচ্ছে ডাইনিউক্লিওটাইড। দুইটা নিউক্লিওটাইডকে একসাথে কি বলি? ডাইনিউক্লিওটাইড বলি আমাদের। আর এখানে আমাদের কি আছে? এখানে হচ্ছে আমাদের এই ফসফোডাইএস্টার বন্ধন আছে। কি? ফসফোডাইএস্টার বন্ধন তো যুক্ত হয়ে এই দুইটা নিউক্লিওটাইড একসাথে যুক্ত থাকে। এটাও কিভাবে হয় লাস্ট ক্লাসে বুঝাইছি। এরপর আমরা ডিএনএ আরএনএ এর মধ্যে গিয়েছিলাম, যে ডিএনএ এর মধ্যে পেন্টোজ সুগারের ডিঅক্সি রাইবোজ থাকে এবং আরএনএ এর মধ্যে থাকে শুধুমাত্র রাইবোজ। নাইট্রোজেনাস বেসের মধ্যে পিউরিনের মধ্যে অ্যাডিনিন গুয়ানিন থাকে, এই আরএনএ তো অ্যাডিনিন গুয়ানিন। চেঞ্জটা আসে থায়ামিনে। আমাদের এই নাইট্রোজেনাস বেসের মধ্যে ডিএনএ তে থাকে থায়ামিন আর আরএনএ তে থাকে কি? আরএনএ থাকে ইউরাসিল। এখানে আমাদের ডিএনএ তে কি থাকে? ডিএনএ তে থাকে হচ্ছে সাইটোসিন, আরএনএ তো সাইটোসিন। তো শুধুমাত্র চেঞ্জ এবং গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ডিএনএ তে থাকে থায়ামিন এবং আরএনএ তে থাকে হচ্ছে ইউরাসিল। ডিএনএ তে থায়ামিন এবং আরএনএ তে থাকে কি? আরএনএ তে থাকে হচ্ছে ইউরাসিল থাকে। ঠিক আছে? আর লাস্টে ফসফেট গ্রুপ দুই জায়গায় রয়েছে।
সো এতটুকু পর্যন্ত আমি তোমাদের পড়াইছিলাম, একটু HW দিছিলাম এবং আজকের ক্লাস যে 7টা পূর্ণতা হবে সেটাও তোমাদের জানাই দিছে। সো আজকে আমাদের সেই বিখ্যাত 9/11 এর ডে। সো 9/11 এর ডেতে তোমাদের ক্লাসে স্বাগতম। সো আমরা একটু রিভিউ করে নিলাম যেন তোমার মনে থাকে যে কি পড়াইছি কি পড়াই নেই। এখন আসো যে আমাদের আজকে তাহলে ক্লাস 2তে আমরা কি হবে যে আমরা ডিএনএ পর্যন্ত কিন্তু চলে আসছি। আমরা হাঁটি হাঁটি পায়ে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে অনেক কিছু দেখেছি, বই পড়ছো, বই পড়ে অনেক কিছু বুঝছো, অনেক কিছু বোঝো নাই, মনোনিউক্লিওসাইড ট্রাইড কি কথাবার্তা আছে বোঝো নাই। তো যেগুলো বই আসলে বোঝো নাই ওগুলো সমস্যা নাই, বাট যেগুলো বুঝছো সেটাই হয়ে যাবে। ভাইয়া যতটুকু লাগবে তোমাকে পড়াই দিছি, বা যতটুকু তোমার মানে সর্বোচ্চ জানতে হবে। মানে একটা বিষয় হচ্ছে মাস্ট টু নো, একটা হচ্ছে গুড টু নো। আমি মাস্ট টু নো পড়াই দিই, আমি গুড টু নো পড়াই দিই। সো আমি তোমাদের একদম এমসিকিউ কি আসতে পারে, সিকিউ কি আসতে পারে সবই কিন্তু বলেছি। আর যতটুকু আমরা পড়েছি এতটুকুর মধ্যে আসলে এমসিকিউ আসার মতো কিছু নাই, এতটুকুর মধ্যে আমাদের এমসিকিউতে আসার মতো আসলে আমাদের কিছু নাই, সবই হচ্ছে সিকিউতে আসার মতো কিছু ছিল না, সবই আমাদের হচ্ছে এমসিকিউতে আসার মতো। এখন আমরা ডিরেক্ট চলে যাব ডিএনএতে। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ কি আমাদের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আমার বন্ধু এমডি সজীব আমার ক্লাস করতেছে। কি রে এমডি সজীব, তুই আমার ক্লাস করতেছিস কেন? তুই কি ডিএনএ আর এনএ পড়ে কি করবি? তুই ডাক্তার হয়ে গেছিস বেটা? মানে ও পাবলিক লাইভ দেখে আমার লাইভের মধ্যে আসছে দেখতে। বন্ধু অনেকদিন পর দেখা হলো, তোমাকে লাইভে দেখে ভালো লাগলো। হ্যালো বন্ধু। আচ্ছা দেখো, সো ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ মূলত আমাদের কোথায় থাকে? ডিএনএ মূলত হচ্ছে আমাদের ক্রোমোজোমের মধ্যে থাকে। ডিএনএ মূলত কোথায় থাকে? ডিএনএ মূলত থাকে হচ্ছে ক্রোমোজোমে। এই ডিএনএ মূলত কোথায় থাকে? আচ্ছা মাস্টার মলিকিউল কোনটা ওইটা নিয়ে পরে কথা হবে, অনেক কিছু মাস্টার মলিকিউল বলছে। যে দেখো যে আমাদের ডিএনএ যে আছে, ডিএনএ মূলত কোথায় থাকে? ডিএনএ মূলত থাকে হচ্ছে আমাদের ক্রোমোজোমে। ডিএনএ মূলত থাকে ক্রোমোজোমে। অল্প থাকে হচ্ছে আমাদের অল্প সাইটোপ্লাজমেও থাকতে পারে, তারপর মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি জায়গায় থাকতে পারে। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড সেখানে আমাদের থাকতে পারে অল্প পরিমাণে। তাহলে আমাদের ডিএনএ মূলত থাকে কোথায়? ডিএনএ মূলত থাকে হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিডে, আর অল্প পরিমাণে থাকে হচ্ছে এইসব জায়গায় অল্প পরিমাণে আমাদের থাকতে পারে। তো আমাদের মূলত ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোমের মূল উপাদানই হচ্ছে তাহলে আমাদের ডিএনএ। ক্রোমোজোমের মূল উপাদান কি? ডিএনএ। কোষে ডিএনএ এর পরিমাণ হচ্ছে যে আমাদের পরিমাণ পিকোগ্রাম একক প্রকাশকে। মানুষের কোষে 5 থেকে 6 পিকোগ্রাম আমাদের ডিএনএ থাকে। আমাদের হচ্ছে মানবদেহের কোষে আমাদের হচ্ছে ডিএনএ থাকে হচ্ছে কত? ডিএনএ থাকে হচ্ছে 5 থেকে 6 পিকোগ্রাম। 5 থেকে 6 পিকোগ্রাম হচ্ছে যে আমাদের ডিএনএ থাকে। 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। 1 পিকোগ্রাম মানে হচ্ছে 10⁻12। তাহলে হচ্ছে 1 পিকোগ্রাম। এই পিকোগ্রাম শব্দটা বলতে কি বোঝায়? 10⁻12 গ্রাম। 10⁻12 গ্রাম হচ্ছে 1 পিকোগ্রাম সমান। আর একটা পূর্ণাঙ্গ মানবদেহের একটি কোষে আর হচ্ছে যে আমাদের এই পূর্ণাঙ্গ আমাদের হচ্ছে মানব কোষে কয়টা ক্রোমোজোম থাকে? পূর্ণাঙ্গ মানব কোষে ডিএনএ থাকে। পূর্ণাঙ্গ মানব দেহে হচ্ছে আমাদের 100 গ্রামের মতো ডিএনএ থাকে। চিন্তা করে দেখো, প্রচুর পরিমাণ ডিএনএ কিন্তু দ্যাট মিন্স আমাদের আছে, কারণ প্রতিটা কোষেরই একটা উপাদান কি? প্রতিটা কোষের একটা উপাদান হচ্ছে ক্রোমোজোম। এই যে ডিএনএ আছে, ডিএনএ একটা মডেল দেয় বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে। এই নামটা বিজ্ঞানীদের মনে রাখতে হবে এবং সালটাও মনে রাখতে হবে। 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক কি কাজ করে? বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক দুজন মিলে কর্ক স্ক্রু পেঁচায় আমাদের হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল প্রদান করে। তো হচ্ছে ওয়াটসন এবং ক্রিক হচ্ছে কর্ক
স্ক্রু পেঁচিয়ে কর্ক স্ক্রু পেঁচিয়ে আমাদের হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল দেয়। ডিএনএ এর ডাবল হেলিক্স মানে হচ্ছে দুইটা প্যাচ ডাবল হেলিক্স মডেল দেয়। ডিএনএ কি মডেল দেয়? ডাবল হেলিক্স মানে প্যাচ সূত্র, হেলিক্স মানে সূত্র, প্যাচানো সূত্র, ডাবল হেলিক্স মানে দুইটা প্যাচানো সূত্র আছে। ডিএনএ ডাবল হেলিক্স মডেল দেয়। কোন মডেল দেয়? ডিএনএ ডাবল হেলিক্স মডেল দেয়। তাহলে খেয়াল করে দেখো, আমাদের 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক এই দুইজন হচ্ছে কর্ক স্ক্রু প্যাচায়া আমাদের হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল দেয়। এই যে ডিএনএ ডাবল হেলিক্স মডেল দিল, এই কারণে তারা আবার ঠিক 10 বছর পর 1963 সালে নোবেল পাইছে। আগের বিভিন্ন আবিষ্কার এবং নোবেল প্রাইজ পাওয়ার মাঝে কেন জানি একটা হচ্ছে রহস্যজনকভাবে 10 বছরের একটা পার্থক্য থাকতো। 1963 সালে হচ্ছে যে তিনি কি পায়? নোবেল প্রাইজ পায়। 1963 সালে নোবেল প্রাইজ পায়। তাহলে খেয়াল করো যে হচ্ছে এই ওয়াটসন এবং ক্রিক কিন্তু খুব ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে এরকম একটা ক্যারেক্টার হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। 1953 সালে তিনি হচ্ছে যে এই মডেল প্রদান করেন। 1953 সালে তিনি এই মডেলটা প্রদান করেন। ডিএনএ বুঝতে গেলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যে বিজ্ঞানী চারগাফ রুলস, এটা আমাদের হচ্ছে যে এই ডিএনএ বোঝা, ছবি আঁকার জন্য খুব দরকারি একটা জিনিস হচ্ছে চারগাফস রুলস। বিজ্ঞানী চারগাফ রুল বলছে যে ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডিনিন ও থায়ানিন ও সমপরিমাণ হচ্ছে সাইটোসিন ও গুয়ানিন থাকবে। যে আমাদের চারগাফস রুল, এটাকে বলে চারগাফস রুল। এটা পরীক্ষায় কতে আসে, যে নিচের চারগাফস রুলটি লেখো। এটা পরীক্ষায় কতে আসে চারগাফস রুল হচ্ছে যে বিজ্ঞানী চারগাফ প্রমাণ করে দেখায়, বিজ্ঞানী চারগাফ প্রমাণ করে দেখায় যে ডিএনএ অণুতে হ্যাঁ মনি, হ্যাঁ বল। ডাক্তার আসছিল বুঝছো? হ্যাঁ, পরে বললাম যে সব ঠিক আছে, পরে বললাম যে আমার থাইরয়েড ডক্টর আমি আজকে তোলা কই রাতের বেলা আমাকে রিলিজ দিয়ে দেন। পরে কয় না আজকে রাতে রিলিজ দেওয়া যাবে না, তোমার আজকে রাতের রিপোর্টটা দেখতে হবে, টিভিতে এখনো করো নেই। রিপোর্টটা দেখানোর পরে ইনশাল্লাহ কালকে সকালে ছেড়ে দিই। বললাম যে না আজকে রাতে ছেড়ে দেন, আমি চলে যাই। কয় না আজকে রাতে ছাড়া যাইব না। এখন কি করতে চাস? এখন এখন আজকে রাতে ছাড়া যাইব না, তাহলে আজকে রাতে সিবিসি তো করে নেই এখনো। সিবিসি করেনি এখনো। তাই যদি তোরা বলিস যে না, যেহেতু ডাক্তার মানা করতেছে আজকে রাতটা থেকেই আসবি, তাই থেকে আমি আম্মু বলছে যে আমার ছেলে ডাক্তার আছে, সমস্যা নেই না তুলে যে। এখন বলে আপনারা যাবেন একটা রিপোর্টটা দেখা যান, আরেকটা প্রাক্টি রিপোর্ট দেখা যান, সকালে যান, এরপরে একটা রিস্ক দিয়ে না আবার যাবেন, আবার খারাপ হলে আসবেন, দরকার কি? সকালবেলা চলে যান যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। সকালবেলা গেলে আমার মধ্যে ভালো হয়। ডাক্তার আমরা ডাইরেক্ট কইছি যে আমরা চলে যাবো, না এখন ছাড়া যাইব না, কালকে সকাল ছাড়া। এখন তাইলে যদি এখন জোর দিয়ে বলবে যে আচ্ছা তাহলে আপনারা রোগী আপনাদের মতো নিয়ে যান, মানে এটা বলবে যে হচ্ছে ওই আমরা হসপিটাল কোনো রিস্ক হইলে আমরা কোনো দায়ী না। হ্যাঁ ওই আমরা রোগী ছাড়ি না। হ্যাঁ ৭১,০০০ হইছে বা ছাইরা দিতাম, ৭১,০০০ই আপনার মেয়েকে ছেড়ে দিতাম, কিন্তু আর বাইরা আবার কোন না। এখন হচ্ছে পরে রিপোর্টটা যে কমবে না বা কি হইব এটা না দেখে এখন হইছে তোমার ছেড়ে দিলে তোর হচ্ছে এখন যদি বলি আমি কল দিয়ে, তাহলে বলবে যে আচ্ছা ডিওআরবি নিয়ে যেতে, মানে নিজেদের রিস্কে ছেড়ে দিবে ওনারা। আর হচ্ছে যে ওই রিপোর্ট কিছু লিখে দিবে না, ছুটির কাগজ টাগজ লিখে দিবে না। আমি খাইতে পারি, সবই পারি। হ্যাঁ কইছে, হ্যাঁ নিজেই দেখা বলছে যে না সব ঠিক থাকলে আমি রিপোর্টটা দেখবো, রাতের রিপোর্টটা দেখে ইনশাআল্লাহ কালকে সকালে ছেড়ে দিব। আচ্ছা তাহলে আসিস, যেহেতু থাক আজকে রাতটা থেকেই, তাহলে দেখি আজকে একটা যেহেতু ঘরে মানে হেরা না করে থাকতে, আজকে একটা থাকে কালকে সকালে। আচ্ছা হ্যাঁ সকালে আছি আমি, তাই সকালে ৯টা-১০টার দিকে ছেড়ে দিলে 10টার দিকে ছেড়ে। আচ্ছা ওকে, আচ্ছা ওকে। আচ্ছা তো এই হেলিক্স শব্দটার অর্থ কি? হেলিক্স শব্দটার অর্থ কি? তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো কমেন্টে, ভাই হেলিক্স শব্দটার অর্থ কি?
হেলিক্স শব্দটার অর্থ কি? হেলিক্স, হেলিক্স মানে হচ্ছে পেঁচানো সূত্র। হেলিক্স মানে কি? পেঁচানো সূত্রক, মানে সূত্রাকার কিছু বাট পেঁচানো অবস্থায় আছে, সূত্রাকার কিছু বাট পেঁচানো অবস্থায় আছে, সূত্রাকার কিছু বাট পেঁচানো অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে চারগাফ রুলসে বিজ্ঞানী চারগাফ প্রমাণ করে দেখায় যে ডিএনএ অণুতে সমসংখ্যক অ্যাডেনিন ও থায়ামিন এবং সমসংখ্যক সাইটোসিন ও গুয়ানিন থাকে। যে এটাই হচ্ছে চারগাফের রুল, যে যতগুলা অ্যাডেনিন ততগুলা থায়ানিন, যতগুলা সাইটোসিন ততগুলা গুয়ানিন, যতগুলা অ্যাডেনিন ততগুলা থায়ামিন, যতগুলা সাইটোসিন ততগুলা আমাদের হচ্ছে গুয়ানিন। এটা তারা প্রমাণ করে দেখে যে এই বিষয়টা হয়। এবং আমাদের অ্যাডেনিন এবং থায়ামিন সমান হওয়ার কারণ কি? অ্যাডেনিন এবং থায়ামিন এই দুইটা সমান হওয়ার কারণ কি? আমার বোন ডেঙ্গু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিল, আছে এখনো, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। তো আমরা রিলিজ নিয়ে আনার চিন্তা করতেছি। তো আমি তো রিপোর্ট দেখে বুঝতেছি যে নেক্সট রিপোর্টটা ভালোই হবে। এখানে হচ্ছে যে তাকে রাখার কোনো মানে নেই, কিন্তু হসপিটাল থেকে ছাড়বে না। এখন হসপিটাল থেকে না ছাড়লে আর কি করার আছে বলো? তো ছিলাম বলে আচ্ছা তাহলে থেকেই যায়। তাহলে দেখো এই যে অ্যাডেনিন আছে, অ্যাডেনিনের সাথে সমসংখ্যক থায়ামিন আর হচ্ছে সাইটোসিনের সাথে সমসংখ্যক গুয়ানিন। তাহলে অ্যাডেনিন এবং থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এই অ্যাডেনিন ও থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। আর হচ্ছে এই যে সাইটোসিন ও গুয়ানিন যে আমাদের রয়েছে, সাইটোসিন ও গুয়ানিন তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে অ্যাডেনিন ও থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, সাইটোসিন এবং গুয়ানিন হচ্ছে আমাদের তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। সো এই অ্যাডেনিন এর সাথে থায়ামিনই অলওয়েজ যুক্ত হবে, থায়ামিনের সাথে অলওয়েজ, সাইটোসিনের সাথে অলওয়েজ গুয়ানিনই যুক্ত হবে। এই জিনিসটা হচ্ছে যে আমাদের বলা হয় কমপ্লিমেন্টারি, যে এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল। আচ্ছা এই জিনিসটা লিখছো, এই জিনিসটা লেখো, লেখা শেষ করো। তাহলে অ্যাডেনিনের সাথে কেন অলওয়েজ থায়ামিন, সাইটোসিনের সাথে কেন অলওয়েজ গুয়ানিন যুক্ত হইলো? যে আমাদের হচ্ছে যে অ্যাডেনিনের সাথে অন্য কেউ যুক্ত হইতে পারতো না, অ্যাডেনিনের সাথে হচ্ছে গুয়ানিন যুক্ত হইতো, অ্যাডেনিনের সাথে সাইটোসিন যুক্ত হইতো। কেন আমাদের হচ্ছে এই অ্যাডেনিনের সাথে থায়ামিন আর সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হইলো? এটা হচ্ছে একটা ল এর কারণে। এটা ল আছে যেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল। এটাকে কি বলা হয়? কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল। কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং লটা এখানে আমাদের ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেটা কি? কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল। এই যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল যে আমরা দেখতে পাচ্ছি, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল, এই যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং যে ল আছে, এটা কি আমাদের কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল। এই ল বলে যে অ্যাডেনিনের সাথে সবসময় থায়ামিন এবং সাইটোসিনের সাথে সবসময় গুয়ানিন যুক্ত হবে। এই কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী হয়েছে যে এই ল অনুযায়ী বলে যে অ্যাডেনিন সবসময় থায়ামিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে ও থায়ামিনও সবসময় অ্যাডেনিনের সাথে সবসময় দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে। মানে অ্যাডেনিনের সাথে থায়ামিন বলো বা থায়ামিনের সাথে অ্যাডেনিন বলো, যেভাবেই বলো এরা একসাথে যুক্ত হবে। এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল। এটাকে কি বলা হয়? এটাকে বলে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল। আবার হচ্ছে যে সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে
আবার হচ্ছে আমাদের গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে। তো দ্যাট মিনস হচ্ছে আমাদের সাইটোসিনের সাথে সবসময় গুয়ানিন বা গুয়ানিনের সাথে সবসময় সাইটোসিন আমাদের যুক্ত হবে, এর বাইরে আমাদের যাবে না। এই যে অ্যাডিনিনের সাথে সবসময় থায়ামিন, সাইটোসিনের সাথে সবসময় গুয়ানিন, এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল, এবং এই লটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ডিএনএ আর ডিএনএর ক্ষেত্রে, রেপ্লিকেশনের ক্ষেত্রে, ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে, ট্রান্সলেশনের ক্ষেত্রে অলওয়েজ এই লটা ফলো করা হয়। আচ্ছা, এই যে আমাদের অ্যাডিনিন আর এই যে থায়ামিন, এর মধ্যে এদের নাইট্রোজেনাস বেসের মানে গ্রুপটা কি বলতে পারবা? এটা কোনটা পিউরিন আর কোনটা পাইরিমিডিন, এটা আমাকে একটু কমেন্টে জানাও তো। অ্যাডিনিন হচ্ছে পিউরিন আর থায়ামিন হচ্ছে পাইরিমিডিন, এটা মনে রেখো। আচ্ছা, তো যেটা পড়াচ্ছিলাম যে এই কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং লটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এটা বুঝলে তোমার জন্য দেখা যাবে যে সামনের কথাবার্তাগুলো সহজ হয়ে যাবে। তো এবার আসো ওয়াটসন ক্রিকের ডিএনএ মডেল সম্পর্কে আমরা একটু জানি। যে ওয়াটসন ক্রিক সাহেব ডিএনএর যে মডেলটা দিলেন 1953 সালে, যেটা তিনি প্রকাশ করলেন 63 না, এটা 62 হবে, সরি এই জায়গায় একটু আমার ভুল হয়েছে, এটা 1962 সালে তিনি নোবেল প্রাইজ পায়। কত সালে নোবেল প্রাইজ পায়? 1962 সালে তিনি ওয়াটসন ক্রিক সাহেব নোবেল প্রাইজ পায়। কত? 62। আচ্ছা, এখন আসো যে জায়গায় আমরা হচ্ছে যে যেতে চাচ্ছিলাম, যে ডিএনএর ভেতর হচ্ছে যে আমরা প্রবেশ করব, ডিএনএর ভেতর আমরা প্রবেশ করব। এখন ওয়াটসন ক্রিকের ডিএনএ যে মডেল, ডিএনএ মডেল, ওয়াটসন ও ক্রিক ইতিমধ্যে আমাদের অনেকগুলো বিষয় জানেন এবং জেনে হচ্ছে যে তিনি ডিএনএ মডেলের দিকে যাত্রা শুরু করেন। এখন যে ডিএনএ মডেলটা আছে সেটা নিয়ে আমরা পড়বো, যে ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ মডেল। ডিএনএ আঁকতে পারো কে কে বলো তো? যে ডিএনএ আঁকতে পারো কে কে? ডিএনএ আঁকার জন্য 2টা পেন্সিল লাগে। তো আমি তো আসলে স্মার্ট বোর্ডে 2টা কলম একসাথে কাজ করে না, সো ডিএনএ আঁকার জন্য 2টা পেন্সিল লাগে, 2টা পেন্সিল লাগে। এই যে 2টা পেন্সিল আছে, 2টা পেন্সিলকে হচ্ছে যে এরকম একভাবে ঘুরাইতে হয়, একভাবে ঘুরাইতে হয়। অফলাইনে হচ্ছে স্টুডেন্টদের আগে এরকম দেখায় দিতাম, আঁকায় দিতাম। সো দেখা যায় আমাদের 2টা পেন্সিল নিবা, তুমি 2টা পেন্সিল নিবা, 2টা পেন্সিল নিবা, 2টা পেন্সিল সমান সাইজের 2টা পেন্সিল হইতে হবে, সমান সাইজের একদম 2টা পেন্সিলকে এইভাবে হচ্ছে আমাদের দিবা, এইভাবে 2টা পেন্সিলকে হচ্ছে যে নিবা, এইভাবে 2টা পেন্সিলকে নিলা, এই একটা দাগ হইলো। এপাশ থেকে আবার হচ্ছে যে 2টা পেন্সিলকে নিবা, এই আরেকটা দাগ হইলো। সো এইভাবে তোমার হচ্ছে যে কি হয়ে গেল? তোমার হচ্ছে যে ডিএনএ হয়ে গেল। সো ডিএনএ আঁকাটা কিন্তু একদম সহজ। আবারও দেখাই যে ডিএনএ আঁকা একদম সহজ। এই যে 2টা পেন্সিল নিবা, 2টা পেন্সিল নিবা, ছবি একবার সব পেন্সিল দিয়ে, 2টা পেন্সিলকে তুমি হচ্ছে একসাথে হচ্ছে যে 2টা পেন্সিলকে এভাবে ঘোরাবা, ঘুরাইলা একসাথে 2টা পেন্সিলকে। আবার এপাশ থেকে হচ্ছে এই হচ্ছে আমাদের ডিএনএ, এই হচ্ছে কি আমাদের ডিএনএ, এই হচ্ছে আমাদের ডিএনএ ওয়াটসন ক্রিক সাহেবের মডেল। এইটা যদি পরীক্ষায় আইকা দিয়ে আসতে পারো, টিচার খুশিতে গদগদ হয়ে তোমাকে নাম্বার দিয়ে দিবে, খুশিতে গদগদ হয়ে তোমাকে নাম্বার দিয়ে দিবে, একদম যে খুশি, বাপরে বাপ তুই কি আঁকছিস, কি আঁকছিস, ঠিক আছে। কিন্তু এর চেয়ে খারাপ করে আঁকলে আবার বকা খাবা, এতটুকু এর চেয়ে খারাপ করে আঁকা যাবে না। এখন এই যে ডিএনএ যে সূত্র আছে, ডিএনএ যে সূত্র আছে, এর মধ্যে একটা স্ট্র্যান্ড হচ্ছে আমাদের, এই স্ট্র্যান্ডটা হচ্ছে 3 প্রাইম দিয়ে শুরু হয়েছে, 3 প্রাইম দিয়ে শুরু হয়ে এটা হচ্ছে শেষ হয়েছে 5 প্রাইমে, আর এটা হচ্ছে 5 প্রাইম দিয়ে শুরু হয়েছে, এটা শেষ হয়েছে হচ্ছে আমাদের 3 প্রাইমে। সো এই হচ্ছে আমাদের ডিএনএ ডাবল হেলিক্স বা 2টা পেঁচানো সূত্রক, 2টা পেঁচানো সূত্রক, দুইটাই এই যে দেখো সুতা মতো সূত্রক, এটাকে টাইনা লম্বা করলে এটা কিন্তু একটা সুতার মতো লম্বা সূত্রক, কিন্তু হচ্ছে পেঁচানো পেঁচানো সূত্রক, ঠিক আছে। তাহলে এই যে আমাদের পেঁচানো সূত্রক আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে হচ্ছে যে এটা আমাদের একটা সিঁড়ির রেলিং এর মতো, যে ওই যে আগে মানুষের ডুপ্লেক্স বাড়িগুলায় হচ্ছে যে সিঁড়িগুলা থাকতো না, সেই ডুপ্লেক্স বাড়ির মতো সিঁড়ি। তো এই সিঁড়ির রেলিংগুলা, এই ডাবল হেলিক্সের এগুলো তো রেলিং, সেই রেলিংগুলা গঠন করে হচ্ছে এই জায়গায়, এখানে দেখতে পাবো আমি সুগার, ফসফেট, সুগার, ফসফেট, সুগার। তো এখানেও সুগার, ফসফেট, সুগার, ফসফেট, সুগার, ঠিক আছে। সো এইভাবে আমাদের রয়েছে। সো এই সুগার এবং ফসফেট এরা হচ্ছে রেলিংটা গঠন করে দেয়। এই রেলিংটা যে আমরা কোনো বিল্ডিংয়ে যদি, এখন তো সিঁড়ি আসলে ইউজ করাই হয় না, লিফট ইউজ করে যখন, বা সিঁড়ি দিয়ে কখন উঠতে হলে দেখবা সিঁড়িতে রেলিং বলতে একটা জিনিস আছে যেটা ধরে ধরে ওঠে বয়স্ক মানুষরা বা যারা বাচ্চা আছে তারা যেন পড়ে না যায়। সো এই সুগার ফসফেট এরা হচ্ছে রেলিংটা গঠন করে দেয়। আর হচ্ছে এই সুগার ফসফেট, এই রেলিং গঠন হইলে কি সিঁড়ি হয়? সিঁড়ির জন্য কি লাগার? স্টেপস থাকা লাগে, স্টেপসগুলো গঠন হয় সুগার, এই সুগারের মধ্যে হচ্ছে অ্যাডেনিন, থায়ামিন, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের সাইটোসিন, গুয়ানিন,
তারপর হচ্ছে এখানে আমাদের কি আছে, এই ধরো এখানে থাকলো থায়ামিন, অ্যাডিনিন। তো এই যে আমাদের হচ্ছে যে রেলিংগুলা, এই রেলিংগুলা কে তৈরি করে দিছে? রেলিংগুলা তৈরি করে দিয়েছে হচ্ছে সাইটোসিন, গুয়ানিন, অ্যাডিনিন, থায়ামিন, এরা রেলিংটা তৈরি করে দিয়ে, এরা হচ্ছে স্টেপগুলা তৈরি করেছে। আর রেলিং এ কি আছে? সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার, 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 এরা হচ্ছে আমাদের রেলিংটা তৈরি করছে। আর স্টেপগুলো আমাদের অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এরা আমাদের রয়েছে। তো এই ছবিটা আঁকবা এবং এখানে আরো কিছু কথা আছে। দেখো এইটা একটা ভাঁজ, এইটা একটা ভাঁজ, এই বরাবর এটাও একটা সেম ভাঁজ না? মানে এই যে ভাঁজটা বলতে কি, এই যে ধরো এই এই এই, সো এই যে ভাঁজ আর এই ভাঁজ, এই ভাঁজটাকে আমরা কি বলি? এই এতটুকু অংশকে আমরা কি বলি? এতটুকু অংশটাকে বলি হচ্ছে যে আমরা একটা নাম দিয়েছি, এতটুকু অংশকে আমরা একটা নাম দিয়েছি, এটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে প্রতি প্যাচ বা ঘূর্ণন। সো এখান থেকে এখানে হচ্ছে এটা এক প্যাচ, এখান থেকে এই জায়গাটা হচ্ছে এক প্যাচ, এটা এখান থেকে এখানে, এটাকে কি বলি আমরা? এক প্যাচ বলি। এই যে আমাদের এক প্যাচ, এই এক প্যাচ আমাদের হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে হচ্ছে এক প্যাচ, এতটুকু হচ্ছে আমাদের এক প্যাচ বা ঘূর্ণন, এক প্যাচ বা ঘূর্ণন, এক প্যাচ বা ঘূর্ণন। এই এক প্যাচ বা ঘূর্ণন আমরা দেখতে পাচ্ছি এবং এই এক প্যাচ বা ঘূর্ণন হচ্ছে আমাদের কতটুকু? এই এক প্যাচ বা ঘূর্ণন হচ্ছে 34 অ্যাংস্ট্রন। এই এক প্যাচ বা ঘূর্ণন হচ্ছে আমাদের কত? এই এক প্যাচ বা ঘূর্ণন হচ্ছে আমাদের 34 অ্যাংস্ট্রন, 34 অ্যাংস্ট্রন বা 3.4 ন্যানোমিটার। এখন কথা আসবে, ভাই এই পিকো, ন্যানো, কত কিছু শিখাই লাইতেছেন। ন্যানোমিটার হচ্ছে কি আমাদের? ন্যানোমিটার আর অ্যাংস্ট্রন, এক অ্যাংস্ট্রন সমান হচ্ছে 1 অ্যাংস্ট্রন সমান হচ্ছে 10⁻⁻10 মিটার, আর এক ন্যানোমিটার সমান হচ্ছে কত? এক ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার। সো এই হচ্ছে আমাদের বিষয়, অ্যাংস্ট্রন আর ন্যানোমিটারের বিষয়। এখন দেখো এক প্যাচ বা ঘূর্ণন 34 অ্যাংস্ট্রন বা 3.4 ন্যানোমিটার, এটা হচ্ছে এক প্যাচ। এই এক প্যাচের মধ্যে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। এই এক প্যাচ বা ঘূর্ণন 34 অ্যাংস্ট্রন বা 3.4 ন্যানোমিটার এবং হচ্ছে এক প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, 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 এক প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। আর হচ্ছে এই ডিএনএ এর ব্যাসটাও বিজ্ঞানীরা মাপছে, যে ডিএনএ এর ব্যাস এই এক প্যাচের যেমন পাইছে 34 অ্যাংস্ট্রন বা 3.4 ন্যানোমিটার, ঠিক তেমনি ডিএনএ এর ব্যাস পাওয়া গেছে হচ্ছে 20 অ্যাংস্ট্রন। ব্যাস পাওয়া গেছে কত? 20 অ্যাংস্ট্রন, 20 অ্যাংস্ট্রন বা 2 ন্যানোমিটার, 20 অ্যাংস্ট্রন বা 2 ন্যানোমিটার। এটা হচ্ছে আমাদের কি? ডিএনএ এর ব্যাস। এটা হচ্ছে আমাদের কি? ডিএনএ এর ব্যাস। সো এই যে ছবিটা, এটা ডিএনএ এর ভৌত গঠন। তোমার পরীক্ষায় ডিএনএ এর ভৌত গঠনও আসতে পারে, ডিএনএ এর রাসায়নিক গঠনও আসতে পারে। এখন তোমার এখানে একটা প্রশ্ন, যে ভাই দুইটা সূত্র আছে, পেঁচায় পুচায় বুঝলাম, কিন্তু একটা 3' টু 5' ডিরেকশনে আর একটা 5' টু 3' ডিরেকশনে কেন? এই যে আমাদের ডিএনএ দ্বিসূত্রক, ডিএনএ আমরা কি জানি? ডিএনএ দ্বিসূত্রক, ডিএনএ দ্বিসূত্রক, তাই তো? ডিএনএ দ্বিসূত্রক, একটি সূত্রক আমরা দেখতে পাচ্ছি 3' টু 5' মুখী, 3' টু 5' মুখী। আরেকটা সূত্রক আমাদের হচ্ছে, আরেকটি সূত্রক আমাদের কি? আরেকটি সূত্রক হচ্ছে, আরেকটি সূত্রক আমাদের কি? 5' টু 3' মুখী। এখন আমার স্বাভাবিক একটা প্রশ্ন জাগবে যে ভাই, যে কেন এই 3', 5' বলতে কি বুঝাইতেছে ভাই? আমি তো বুঝতেছি না, আমার তো মাথাটা তো নষ্ট হয়ে যাইতেছে ভাই, কিল্লা কইতেছেন, এটা কেন কইতেছেন, আমার তো কাঁপুনি জেগে যাইতেছে। এরকম একটা চিন্তা ভাবনা আসবে না? স্বাভাবিক। যে এই যে খেয়াল করে দেখো, কারণ হচ্ছে আমরা বুঝতেছি না। এই যে দেখো, এটা হচ্ছে চিত্র কি? ডিএনএ এর ভৌত গঠন। দেখো একটা ছবি আঁকার পর নিচে যদি কার চিত্র না লেখো, টিচারের এভরি রাইট আছে তোমাকে এখানে শূন্য দিয়ে দিবে। এই ডিএনএ এর ভৌত গঠনটা কিন্তু পরীক্ষার হলে ডিরেক্ট আসে। সো এইটা পরীক্ষায় প্রশ্ন আসলে একজন শিক্ষক তোমাকে ডিরেক্ট শূন্য দেওয়ার জন্য সে দিতে পারে, এই কোশ্চেনে কোনো মার্ক দিবে না, কারণ এটা কিসের ছবি আমি জানি না। আমি যখন খাতা দেখব তখন আমার ইন্টেনশন থাকবে যে আমি কিছু জানি না। সো আমি কি করব? আমি তোমাকে দেখে দেখে শিখবো, বা আমি তোমাকে দেখে বুঝবো যে আসলে হচ্ছে যে না ভাই, যে ও ডিএনএক্স, ও আচ্ছা এটা ডিএনএ, ও আচ্ছা তাহলে দেখি তো ডিএনএ এর মধ্যে সব ঠিক আছে নি। তো চিত্রের মধ্যে লিখতে হবে চিত্র ডিএনএ এর ভৌত গঠন। এই যে গঠনটা দেখতে পাচ্ছি, এটা আমাদের কি? ভৌত গঠন। এই যে গঠনটা দেখতে পাচ্ছি, এটা কি আমাদের ভৌত গঠন। সো এই ভৌত গঠনে আমি আসলে 3' টু 5', 5' টু 3' এই বিষয়টা আসলে আমি বুঝবো না।
আমি এটা হোল্ড করলাম। এতটুকু বুঝলাম যে এটা একটা দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো, এবং এই সিঁড়িতে রেলিংগুলা তৈরি করছে সুগার ফসফেট, আর এই সিঁড়ির ধাপগুলা তৈরি করছে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, তারপর হচ্ছে থায়ামিন, অ্যাডেনিন, এবং এই ডিএনএ একটা ডিএনএর ব্যাস 20 অ্যাংস্ট্রন বা 2 ন্যানোমিটার, এবং এখানে আমাদের এক প্যাচ বা ঘূর্ণন 34 অ্যাংস্ট্রন 3.4 ন্যানোমিটার, এক প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। ঠিক আছে, এতটুকু বিষয় হচ্ছে যে আমরা বললাম। এখন কথা হইছে যে এই যে আমরা এগুলা পড়লাম যে ভাই কিন্তু 3 প্রাইম 5 প্রাইম বুঝতেছি না ভাই, মাথায় ঢুকতেছে না, না ভাই ভালো লাগতেছে না, একটু বুঝায় দেন। আসো একটু বুঝার মধ্যে যাই। দেখো ডিএনএ ভৌত গঠন যেমন পরীক্ষার মধ্যে আসে, ডিএনএ রাসায়নিক গঠনও ঠিক তেমনি পরীক্ষার মধ্যে আসে। সো এই যে ধরো আমাদের এটা কি বলতো, এটা কি, এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটা কি? রেলিং মানে কি বুঝাচ্ছেন বুঝতেছি না তো ভাই, রেলিং মানে কি বুঝাচ্ছে বুঝতেছো না। এই যে এটা হচ্ছে একটা সিঁড়ি, হ্যাঁ এটা হচ্ছে একটা সিঁড়ি, এই যে সিঁড়ির দুই পাশের যে গঠনটা এটাকে বলা হয় রেলিং। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রেলিং। এই রেলিংটা গঠন করছে সুগার ফসফেট, সুগার ফসফেট, এবং এখানে যে স্টেপসগুলা, ধাপগুলা, সেই ধাপগুলা গঠন করছে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। বুঝছো এবার রেলিং কথাটা যে বাবুটা বুঝতেছিল না? এই যে দেখো, এই যে দেখো একটা পেঁচানো পেঁচানো হচ্ছে যে সিঁড়ি, এই যে এটা হচ্ছে রেলিং, এই যে রেলিং, আর এগুলো হচ্ছে স্টেপস। এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, এটা কি একটা, এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, এটা একটা হচ্ছে পেন্টোজ সুগার, এটা কি একটা ডিএনএ থেকে, ডিএনএতে বুঝাচ্ছে ডিএনএটা এরকম পেঁচানো সূত্রক, ডিএনএটাও এরকম পেঁচানো, এই যে ডিএনএটা এরকম পেঁচানো, এই যে এটা পেঁচানো আমাদের ডিএনএ, এই যে আমাদের পেঁচানো ডিএনএ, এই যে এগুলা হচ্ছে ডিএনএ এর পেঁচানো সূত্রক। তো রেলিং এর মতো এটা আসলে একটা কম্প্যারিজন, যে ডিএনএটা একটা পেঁচানো সিঁড়ির মতো, বলে ডিএনএ একটা পেঁচানো সিঁড়ির মতো, ওই সিঁড়ির রেলিং এর মতো এই যে আমাদের দুই পাশের গঠনগুলা, এই পেঁচানো সূত্রকগুলা, এই সূত্রকগুলা গঠন করেছে আমাদের সুগার ফসফেট, যে সূত্রকগুলাকে একে অপরের সাথে আটকায় রাখছে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। আচ্ছা, যেটা তোমাকে বলতেছিলাম যে আমাদের একটা ছবি দিয়ে আমি বলছিলাম এটা কি, তোমরা অনেকেই বলছো, আবার অনেকেই বলতে পারো না। এটা আসলে একটা পেন্টোজ, এটা একটা পেন্টোজ সুগার, এটা কি একটা পেন্টোজ সুগার, তাই তো? এর 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। তো আমরা জানি পেন্টোজ সুগারের কার্বনগুলাকে আমরা প্রাইম দিয়ে ইন্ডিকেট করি। কেন ইন্ডিকেট করি বলছিলাম, কারণ হচ্ছে নাইট্রোজেনাস বেসের গুলাকে আমরা হচ্ছে 1 2 3 বলে ফেলছি। তো এখানে আবার 1 2 3 বললে আমাদের ক্ল্যাশ, ইন্টারেস্টে ক্ল্যাশ ক্রিয়েট হবে। তো খেয়াল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। এখানে দেখো যে আমাদের এই যে 1 প্রাইম যে বিষয়টা আছে, আমাদের দুইটা কথা তোমাদের বলছিলাম যে নাইট্রোজেনাস বেস সব সময় পেন্টোজ সুগারের কয় নাম্বার কার্বনে যুক্ত হবে? 1 নাম্বার কার্বনে যুক্ত হইলো। ধরো আমাদের অ্যাডিনিনের সাথে অ্যাডিনিন যুক্ত হইলো আমাদের এই 1 নাম্বার কার্বনে, অলওয়েজ পেন্টোজ সুগার 1 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হবে। আর হচ্ছে যে আমাদের এই 5 প্রাইম প্রান্তে ফসফেট গ্রুপ যুক্ত হইলো। আচ্ছা, এখন এটা একটা নিউক্লিওটাইড, অ্যাডেনোসিন ডিঅক্সি অ্যাডেনোটাইড এটাকে বলা যায়, ডিঅক্সি অ্যাডেনোটাইড। তো এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিওটাইড। এখন এই অ্যাডিনিনের সাথে কে যুক্ত হবে বলো তো? অ্যাডিনিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে হচ্ছে আমাদের থায়ামিন। অ্যাডিনিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হলো কি? থায়ামিন। এখন এই থায়ামিনটা আমার কার সাথে বসবে? এখন এই থায়ামিনটা আমার পেন্টোজ সুগারের সাথে অবশ্যই যুক্ত হবে। এখন এই যে আমাদের তোমার পেন্টোজ সুগার আছে, এটাকে যদি তুমি থায়ামিনের সাথে এভাবে স্বাভাবিকভাবেই যুক্ত করো, থায়ামিনের সাথে তুমি স্বাভাবিকভাবে যুক্ত করলা, এটা 1 প্রাইম, এটা 2 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 4 প্রাইম, আর এদিক থেকে হচ্ছে একটা 5 প্রাইম উঠছে, তুমি এই থায়ামিনের সাথে যুক্ত করলা। তো তখন থায়ামিন পেন্টোজ সুগারের কয় নাম্বার কার্বনে গেল? 4 নাম্বার কার্বনে গেল। কিন্তু আমি বলে দিছি এই ঘটনা কোনোদিনই সম্ভব না আমাদের পেন্টোজ সুগারের, যে পেন্টোজ সুগার আছে সেই পেন্টোজ সুগারের অন্য কোনো কার্বনে নাইট্রোজেনাস বেস যুক্ত হবে, এটা সম্ভব না। অলওয়েজ পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে আমাদের নাইট্রোজেনাস বেসকে যুক্ত হইতে হবে। কিন্তু আমি যদি স্বাভাবিকভাবে রেখি 1 নাম্বার কার্বন তো ওই পাশে চলে যাচ্ছে, তাই আমাদের হচ্ছে পেন্টোজ সুগারের এই 1 নাম্বার কার্বনে নাইট্রোজেনাস বেস যুক্ত হওয়ার যে একটা অবসেশন আছে, সেই অবসেশনকে মিট আপ করার জন্য, সেই চাহিদাকে মেটানোর জন্য হচ্ছে আমাদের কি হয়, এই পেন্টোজ সুগারটা উল্টা থাকে। পেন্টোজ সুগারটা কি থাকে? পেন্টোজ সুগারটা উল্টা থাকে, পেন্টোজ সুগারটা উল্টা হয়ে যায়
সো এটা হচ্ছে আমাদের 1 প্রাইম, এটা হচ্ছে 2 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 4 প্রাইম, আর এদিক থেকে আসে আমাদের 5 প্রাইম। সো তখন আমাদের এই নাইট্রোজেনাস বেসের 1 প্রাইম কার্বনে যুক্ত হওয়ার যে একটা তার ছিল, আগ্রহ তার ছিল, সেটা মিট আপ হয়, তাহলে এইখানে আমাদের কি, এই একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, দুইটা নিউক্লিওটাইড একসাথে আছে, সেটাকে বলা হবে এক জোড়া নিউক্লিওটাইড, সেটা এক জোড়া নিউক্লিওটাইড আমাদের এভাবে আছে। এরকম নিউক্লিওটাইডগুলো সারি তৈরি হয়, একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত হয়ে আলটিমেটলি আমাদের ডিএনএ তৈরি করে। সো আমরা নিচেরটাও দেখি, নিচেরটাও হচ্ছে আমাদের সেম একটা প্রসিডিউর হচ্ছে যে ঘটে। এখানে ধরো অ্যাডিনিনের জায়গায় হচ্ছে যে আমাদের কি আছে, অ্যাডিনিনের জায়গায় আমি হচ্ছে ধরো সাইটোসিন দিলাম, অ্যাডিনিনের জায়গায় সাইটোসিন দিলাম। এই সাইটোসিন গুয়ানিনের সাথে কয়টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে? এই সাইটোসিন গুয়ানিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে। কয়টা? 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হইলো। হওয়ার পর হচ্ছে যে আমাদের সাইটোসিনের সাথে গুয়ানিন, সাইটোসিনের সাথে হচ্ছে আমাদের গুয়ানিন, সাইটোসিনের সাথে কি আসে, সাইটোসিনের সাথে হচ্ছে আমাদের গুয়ানিন, এই যে আমাদের এখানে অক্সিজেন দিলাম। ওকে, অক্সিজেন দিলাম। এখন কথা হয়েছে এই যে এটা আমাদের কি ফসফেট গ্রুপ, এটা কি আমাদের, এটা হচ্ছে ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ, ঠিক আছে। তাহলে আমরা দেখো 5 প্রাইম প্রান্তে ফসফেট গ্রুপ যুক্ত করলাম। আমরা হচ্ছে যে এই যে এটা একটা নিউক্লিওটাইড, এরকম নিউক্লিওটাইডগুলো জোড়া হয়ে থাকে। কিন্তু এরকম শুধু জোড়া হয়ে থাকলে তো আলটিমেটলি আর হবে না, এদের মধ্যে হচ্ছে বন্ধন হইতে হবে। সো এই ফসফেটটা উপরেরটা 3 প্রাইমের সাথে যুক্ত হয়ে ফসফোডাইএস্টার বন্ধন গঠন করে। এই ফসফেট গ্রুপটা নিচের এই 3 প্রাইমের সাথে যুক্ত হয়ে হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন গঠন করে। এইভাবে আস্তে আস্তে আগায় যেতে থাকে, তো আমরা আরো একটা দেখতে পারি, দুইটা দেখছি, আরো একটা দেখি যে আমাদের এখানে ধরো হচ্ছে যে আমাদের এই 5 প্রাইম প্রান্তে ফসফেট গ্রুপ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে ধরো হচ্ছে যে এই থায়ামিন, যে ধরো হচ্ছে আমাদের এই থায়ামিন আছে, এই থায়ামিনের সাথে হচ্ছে কে যুক্ত হবে? থায়ামিনের সাথে যুক্ত হবে হচ্ছে আমাদের এই অ্যাডিনিন আছে, যে এর কারণে আমাদের এই পাশে 1 নাম্বার 1 প্রাইম কার্বনে হবে না। সো জিনিসটাকে আমাকে একটু উল্টায় দিতে হবে, জিনিসটাকে একটু উল্টায় দিলাম, উল্টায় দিয়ে হচ্ছে আমি এই ফসফেট গ্রুপের সাথে যুক্ত করে দিলাম। তো এখান থেকে তখন আমাদের শুরু হয় যে, আচ্ছা এখানে তো এটা আঁকা ঠিক হয়নি, তো এই হচ্ছে আমাদের বিষয়। খেয়াল করো, সহজ না বিষয়টা? তাহলে খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের বিষয়। এখানে আমাদের এই 3টা দেখাইলাম, আরো অনেকগুলা দেখানো যায়, দেখাইলেও সেম একটা বিষয় হবে। সো এই চিত্রটা কি? চিত্র ডিএনএ এর রাসায়নিক গঠন, চিত্র কি? চিত্র হচ্ছে ডিএনএ এর রাসায়নিক গঠন। এই যে আমাদের জিনিসটা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে কি আছে? 5 প্রাইম, আর এখানে নিচে যদি চিন্তা করো এই 3 প্রাইমটা এই জায়গায় রয়েছে। তাহলে এই সূত্রকটা 5 প্রাইম ডিরেকশন থেকে এসে 3 প্রাইম এসে শেষ হয়েছে। তো আমি পুরো সূত্রকটা দেখাইলাম না, বাট দেখাইলে সেম জিনিসই আসবে। দেখো উপরে কি আছে? উপরে আছে হচ্ছে 3 প্রাইম প্রান্ত রয়েছে, আর একদম নিচে যদি নামি 5 প্রাইম প্রান্ত আছে। সো 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে দেখো একটা স্ট্র্যান্ড হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, আরেকটা স্ট্র্যান্ড হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম। একটা স্ট্র্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইম, আরেকটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম। কেন অপোজিট হইলো কেন? কারণ কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী অ্যাডিনিনের সাথে থায়ামিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, এটা যুক্ত হইতে গেলে দুইটা সূত্রক একটা বিপরীতমুখী যাওয়া ছাড়া অন্য কোনো ভিন্ন কোনো অপশন আর নাই। তাহলে এই ছবিটা আঁকো, এই ভৌত গঠন অথবা রাসায়নিক গঠন পরীক্ষার মধ্যে আসতে পারে। নাইট্রোজেন বেসগুলো আকার ভিন্ন ভিন্ন কেন দিলাম এটা আসলে তোমাদের বোঝার সুবিধার্থে বেসিক্যালি নাইট্রোজেনের বেসগুলো আকার ভিন্ন ভিন্ন দিলাম, যে হচ্ছে যেন তোমরা বুঝতে পারো কোন নাইট্রোজেনের বেসটা আসলে কি হবে। দেখো এই ভৌত এবং রাসায়নিক গঠন এই দুইখান কথা তোমরা বুঝছো কিনা?
ওকে, এখন দেখো এই ওয়াটসন ও ক্রিকের ডাবল হেলিক্স মডেলের ব্যাখ্যা। ওয়াটসন এবং ক্রিকের, ওয়াটসন এন্ড ক্রিক এর ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ গঠন। দেখো ওয়াটসন এবং ক্রিকের ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ গঠন। এখানে আমরা কি কি জিনিস দেখতে পাবো, ওয়াটসন এবং ক্রিকের? খেয়াল করে দেখো, 1 নম্বর হচ্ছে ডিএনএ অণু দ্বিসূত্রক, বিন্যাস ডান থেকে বাম দিকে ঘোরানো। 1 নম্বর হচ্ছে ডিএনএ অণুটা কি? ডিএনএ অণু দ্বিসূত্রক। ডিএনএ অণু পরীক্ষার মধ্যে যদি ডিএনএ ভৌত বা রাসায়নিক ধর্ম চায়, ছবি এটা, রাসায়নিক গঠন চাইলে ছবি এটা, ভৌত গঠন চাইলে ছবি এটা, এবং ভৌত গঠন সহ যদি ব্যাখ্যা বলে, ওয়াটসন ক্রিকের এই যে ডিএনএ গঠন ব্যাখ্যা করতেছি, এটা লিখবে। ডিএনএ অণু দ্বিসূত্রক, এর বিন্যাস দ্বিসূত্রক, এর বিন্যাস বাম থেকে ডানে পেঁচানো, বাম থেকে ডানে পেঁচানো। এর বিন্যাস কি? এর বিন্যাস হচ্ছে বাম থেকে ডানে পেঁচানো, ডান থেকে বামে পেঁচানো সিঁড়ির মতো। ডান থেকে বাম দিকে যাচ্ছে, ডান থেকে বামে পেঁচানো সিঁড়ির মতো, ডান থেকে বামে পেঁচানো সিঁড়ির মতো, যাকে ডাবল হেলিক্স মডেল বলে। ডাবল হেলিক্স মডেল বলে। তাহলে এতটুকু বিষয় আমরা সবাই বুঝছি যে কেন ডাবল হেলিক্স মডেল বলা হয়। সূত্র দুটি সমদূরত্বে বিপরীতমুখী হয়ে অবস্থান করে। সূত্র দুটি সমদূরত্ব, আমরা যদিও আকার ক্ষেত্রে সমদূরত্ব মেনটেন করতে পারিনি, বাট বাস্তবে তারা সমদূরত্বে থাকে। সমদূরত্বে সূত্র দুটি সমদূরত্বে পরস্পরের বিপরীতমুখী হয়ে অবস্থান করে। সমদূরত্বে পরস্পরের বিপরীতমুখী হয়ে অবস্থান করে। পরস্পরের বিপরীতমুখী হয়ে অবস্থান করে। কারণ আমরা দেখতে পাচ্ছি একটা সূত্রক 3' to 5' অবস্থান করে। তো কারণ হচ্ছে একটি সূত্রক হলো 3' থেকে 5' মুখী, আর হচ্ছে অপর সূত্রক হলো 5' থেকে 3' মুখী। ঠিক আছে, এতটুকু বিষয় আমরা বুঝলাম। সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সংযোগের মাধ্যমে। এই সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। ডিঅক্সিরাইবোজ সুগার ও ফসফেট গ্রুপের সংযুক্তির জন্য। ওকে, তারপরে যে বিষয়টা আসবে সেটা কি? সূত্র দুইটার মাঝখানে ধাপ তৈরি করে নাইট্রোজেনাস বেস দিয়ে। সূত্র দুইগুলার মাঝখানে এই যে দেখো, এই যে দুই পাশ সূত্র দুইটার দুই পাশ তৈরি করে ফেলছে এই সুগার ফসফেট। আর এই স্টেপগুলা, ধাপগুলা তৈরি হয় কি? এই নাইট্রোজেনাস বেসে। সূত্র দুইটার মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেনাস বেস দিয়ে। সূত্র দুটির মাঝের প্রতিটি ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেনাস বেস দিয়ে। সূত্র দুটির প্রতিটি ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেনাস বেসের সাহায্যে। যেমন আমাদের হচ্ছে অ্যাডিনিনের সাথে থায়ামিন, সাইটোসিনের সাথে গুয়ানিন। এই অ্যাডিনিনের সাথে থায়ামিন এবং সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হয়। ফসফেট যুক্ত থাকে সুগারের 3য় ও 5 নম্বর কার্বনে, আর এই নাইট্রোজেনাস বেস যুক্ত থাকে সুগারের 1 নম্বর কার্বনে।
আমাদের হচ্ছে এই নাইট্রোজেনাস বেস যুক্ত হয় নাইট্রোজেন বেস যুক্ত হয় নাইট্রোজেনাস বেস যুক্ত হয় সুগারের 1 নং কার্বনে নাইট্রোজেনাস বেস যুক্ত হয় কি সুগারের 1 নম্বর কার্বনে নাইট্রোজেনাস বেস যুক্ত হয় কি সুগারের 1 নম্বর কার্বনে ও ফসফেট গ্রুপ যুক্ত হয় কত কত কার্বনে বলো তো যুক্ত হয় 5 প্রাইম ও 3 প্রাইম কার্বনে সুগারের 5 প্রাইম এবং 3 প্রাইম কার্বনে যুক্ত হয় আর আমাদের 4টা নাইট্রোজেনাস বেস থাকে এবং এরা একে অপরের সাথে এমনি যুক্ত থাকে 4টি নাইট্রোজেনাস বেস থাকে 4টি নাইট্রোজেন বেস থাকে ও অ্যাডিনিনের সাথে থায়ামিন সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হয় দেখো এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বা জিজ্ঞাসা আছে কিনা ডান থেকে বামে এই জিনিসটা বোঝো না ভেরি গুড ডান থেকে বামে এখন এখানে ডান কোনটা বাম কোনটা বলো তো এখানে ডান কোনটা বাম কোনটা এখানে হচ্ছে ডান হচ্ছে এই আমার হাতের এটা হচ্ছে বাম ধরো এ বরাবরই বাম ধরলে এই পাশটা তাহলে ডান তো এই সূত্রক দুইটা কি হয়েছে এই যে এটা দেখো ডান থেকে আস্তে আস্তে বামের দিকে আসছে আর এটা বাম থেকে ডানের দিকে গেছে সো দুইটা ঘটনাই ঘটে ডান থেকে বাম থেকে ডানও ঘটে দুইটাই ঘটে সো কিন্তু যদিও ডান থেকে বাম এই কথাটার গুরুত্ব দিছে বেশি এরপর হচ্ছে আমরা একটা প্রশ্ন পড়ে আসছিলাম যে ডিএনএ অণুর প্রতিসূত্রের প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম ঘূর্ণনের দৈর্ঘ্য কত ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং প্রতি প্যাচে নাইট্রোজেনাস বেস জোড়ের আমাদের হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং প্রতি প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে প্রতি প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে প্রতি প্যাচে কয় জোড়া নিউক্লিওটাইড থাকে প্রতি প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে প্রতি প্যাচে কয় জোড়া নিউক্লিওটাইড থাকে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে এবং এরা ধাপ তৈরি করে এবং এরা সিঁড়ির মতো ধাপ তৈরি করে সিঁড়ির মতো ধাপ তৈরি করে এরা কি করে আমাদের সিঁড়ির মতো ধাপ তৈরি করে তাহলে এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব কত বলতো এই এক প্যাচের মধ্যে এক ধাপ হতে অপর ধাপের দূরত্ব কত এক ধাপ হতে অপর ধাপের দূরত্ব কত বলো লেখাগুলা ভালো করে বোঝা যাবে না কেন কি সমস্যা হচ্ছে ভাইয়া বলো তো আলো রিফ্লেকশন বা কোনো সমস্যা বলছি প্যাচে এক ধাপ হতে অপর ধাপের দূরত্ব কত প্যাচে টোটাল 10টা ধাপ মিলে দূরত্ব 34 অ্যাংস্ট্রম তাহলে এক ধাপ থেকে অপর ধাপের মধ্যবর্তী দূরত্ব কত হবে আমাদের এই 34 ভাগ হচ্ছে 10 অ্যাংস্ট্রম বা 3.4 অ্যাংস্ট্রম কত 3.4 অ্যাংস্ট্রম তাহলে 10 জোড়া আমরা নিউক্লিওটাইড দেখতে পাই আর প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ধন থাকে কত প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ড সংখ্যা থাকে হচ্ছে এই প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ধন সংখ্যা 25টা হয় বন্ধন সংখ্যা 25টি তাহলে আমাকে বলো হচ্ছে অ্যাডেনিন আর থায়ামিন কয়টা থাকে সাইটোসিন আর গুয়ানিন কয়টা থাকে অ্যাডেনিন এবং থায়ামিন কয়টা থাকে সাইটোসিন এবং গুয়ানিন কয়টা থাকে বলো তাহলে প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ধন সংখ্যা হচ্ছে 25টা
25টা হইলে অ্যাডিনিন থায়ামিন কয়টা থাকবে, সাইটোসিন গুয়ানিন কয়টা থাকবে বলো। অ্যাডিনিন থায়ামিন কয়টা থাকতে হবে আর সাইটোসিন গুয়ানিন কয়টা থাকতে হবে 25টা হাইড্রোজেন বন্ধনের জন্য? দেখি কে বলতে পারে। 25টা অ্যাডিনিন থায়ামিন থাকলে হাইড্রোজেন বন্ধন হয়ে যাবে 50টা। 25টা সাইটোসিন গুয়ানিন থাকলে হাইড্রোজেন বন্ধন হয়ে যাবে 25 × 3 75টা। এখানে তো অ্যাডিনিন থায়ামিনের মধ্যে হাইড্রোজেন বন্ড কয়টা? অ্যাডিনিন থায়ামিনের মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে 2টা। সাইটোসিন গুয়ানিনের মধ্যে হাইড্রোজেন বন্ড কয়টা? 3টা। তাইলে মানে হচ্ছে 3টা। তো মানে আমাদের হচ্ছে এখানে 5টা অ্যাডিনিন ইনটু থায়ামিন আর 5টা সাইটোসিন ইনটু গুয়ানিন থাকে। 5টা অ্যাডিনিন ইনটু থায়ামিন, যে অ্যাডিনিনের সাথে থায়ামিন যুক্ত হয় প্রতি প্যাচে 10টা মনোনিউক্লিওটাইড জোড়া আছে। নিউক্লিওটাইডের যে জোড়া পাওয়া যায় আমাদের, সেখানে অ্যাডিনিনের সাথে যুক্ত হয় থায়ামিন, সাইটোসিনের সাথে যুক্ত হয় গুয়ানিন। এই অ্যাডিনিন এবং থায়ামিনের মধ্যে সংখ্যা হচ্ছে আমাদের, এই অ্যাডিনিন এবং থায়ামিন আমাদের 5টা অ্যাডিনিন থায়ামিন থাকে, 5টা সাইটোসিন গুয়ানিন থাকে। 5টা অ্যাডিনিন থায়ামিন হচ্ছে আমাদের 10টা হাইড্রোজেন বন্ড, 10টা হাইড্রোজেন বন্ধন, আর হচ্ছে আমাদের এই 5টা সাইটোসিন গুয়ানিনে আমাদের হচ্ছে 15টা হাইড্রোজেন বন্ধন, 15টা হাইড্রোজেন বন্ধন। তো এই হয়েছে আমাদের টোটাল কথাবার্তা। ক্লিয়ার এতটুকু বিষয়? 25টা হয়ে গেছে, সবাই ভুল করছে। এই হচ্ছে আমাদের 25টা হাইড্রোজেন বন্ধন। এই প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবে, এইগুলা হচ্ছে খুব সুন্দর করে পারতে হবে। ডিএনএ তুমি পুরাটা, ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল, কারণ ডিএনএ জীবকোষের সকল রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ডিএনএ মাস্টার মলিকিউল। বই দেখবা কখনো ক্রোমোজোম রে, কত নিউক্লিয়াসকে নানা জনে বলে, মনে রাখবে ডিএনএ হলো মাস্টার মলিকিউল। ডিএনএ কি আমাদের মাস্টার মলিকিউল। ডিএনএ কি আমাদের, ডিএনএ হচ্ছে মাস্টার মলিকিউল। ডিএনএ কি আমাদের, ডিএনএ হচ্ছে মাস্টার মলিকিউল। মাস্টার মলিকিউল মানে কি, মলিকিউল বা এটা দিয়ে বুঝে হচ্ছে অণু। ডিএনএ মাস্টার মলিকিউল কারণ কি, দেহের সকল ক্রিয়া বিক্রিয়া তারা নিয়ন্ত্রণ করে। বডির ভিতর কি হবে না হবে না তারা নিয়ন্ত্রণ করে। ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ, দেহের সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ, এটা হচ্ছে তার কাজ। দেহের সকল ক্রিয়া বিক্রিয়া সে নিয়ন্ত্রণ করে। দেখো এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন, জিজ্ঞাসা, হতাশা যা আছে আমাকে একটু জিজ্ঞেস করো। বললাম তো বই এক এক জায়গায় এক একটা পাবা। কখনো নিউক্লিক অ্যাসিড বলবে, কখন হচ্ছে তোমার ক্রোমোজোমকে বলবে, মনে একবার ডিএনএ, সব কিছু। ক্রোমোজোম এর মূল উপাদান কি, ডিএনএ। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কোন নিউক্লিক অ্যাসিডটা মূল, ডিএনএ। সব জায়গায় ডিএনএ, ঠিক আছে। আচ্ছা, একজন লিখছে 5' to 3', এটা কি সবসময় বামে আর 3' to 5' সবসময় ডান, এরকম কোনো বিষয় আছে? না, এরকম কোনো বিষয় নাই যে সবসময় এটারে বামে এটাকে ডানে থাকতে হবে। শোনো, নিউক্লিক অ্যাসিডকে যদি মাস্টার মলিকিউল বলে, নিউক্লিক অ্যাসিড মানেই তো আসলে মূলত ডিএনএ। নিউক্লিক অ্যাসিড মানেই মূলত ডিএনএ। আরএনএ এর কার্যকারিতা খুব কম, ডিএনএ এর কার্যকারিতাই বেশি। সো নিউক্লিক অ্যাসিড মানেই কিন্তু ডিএনএ। সো ডিএনএ এর কাজটাই আমাদের বেশি লাগবে। এক ধাপতে অন্য ধাপ আর একটা ঘূর্ণন। ঘূর্ণন মানে প্যাচ। প্যাচ মানে কি, ধরো প্যাচ দেই না আমরা, প্যাচ মানে একটা লুপ তৈরি হতে হবে। এখান থেকে এটাকে যদি ধরো তুমি এই, তাই তো, এটাকে একসাথে জোড়া লাগাইলে না, এটা থেকে এরকম একটা লুপ তৈরি হতে পারে। একটা প্যাচ মানে আসলে বেসিক্যালি একটা লুপ। সো একটা প্যাচ বা ঘূর্ণন বললে একটা বড় জায়গা বোঝায়। সো এইখান থেকে এখান বড় জায়গা, বিশাল জায়গা। এই বিশাল জায়গায় 10 জোড়া নিউক্লিওটাইড আছে। তাই প্রতি জোড়া নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত? 34/10, 3.4 অ্যাংস্ট্রম। তাহলে দেখো ডিএনএ থেকে আমাদের পরীক্ষায় কি কি আসতে পারে। ডিএনএ থেকে আমাদের পরীক্ষায় কি কি আসতে পারে?
তাহলে ডিএনএ সিকিউ, ডিএনএ থেকে আমাদের কি কি সিকিউ আসে, ডিএনএ সিকিউ, সিকিউতে কি কি আসবে, ক নম্বরের প্রশ্ন আসবে ডিএনএ এর পূর্ণরূপ, ডিএনএ এর পূর্ণরূপ, ডিএনএ এর পূর্ণরূপ, ডিএনএ এর পূর্ণরূপ তোমার কতে প্রশ্ন আসবে, ঠিক আছে, এটা কতে আসে। তারপরে আসে হচ্ছে সম্পূরক নীতি, কতে, কতে আরেকটা প্রশ্ন আসে হচ্ছে সম্পূরক নীতি, কতে সম্পূরক নীতি, সম্পূরক নীতি কি, সম্পূরক নীতি কি, সম্পূরক নীতি কি, সম্পূরক নীতি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল, 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 এটা পরীক্ষার মধ্যে আসে। চারগাফস রুল, এটাও পরীক্ষার মধ্যে আসতে পারে, কতে খতেও আসতে পারে, চারগাফস রুল, চারগাফস রুল, এই দুইটা কতেও আসতে পারে খতেও আসতে পারে। এরপর তোমাকে পরীক্ষার মধ্যে গতে দিবে ডিএনএ এর ভৌত বা রাসায়নিক গঠন, এবং আরেকটা প্রশ্ন আসবে ওয়াটসন ও ক্রিকের, ওয়াটসন ও ক্রিকের মডেল এর ছবি আঁকো ও ব্যাখ্যা করো। তো ওয়াটসন ক্রিকের মডেলের ছবি আঁকো যদি কখনো বলে, দ্যাট মিনস হচ্ছে আমাকে কাছে জানতে চাইছে হচ্ছে আমার ডিএনএ ভৌত গঠন, ডিএনএ এর ভৌত গঠন। সো এই জায়গা থেকে প্রশ্ন আমার পরীক্ষার মধ্যে 100% আসবে, ভৌত গঠন। তাহলে আমার এখান থেকে সিকিউ পরীক্ষা আসলে আমি পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। আটচল্লিশ পেজের ফিগারটা কি, এটা কথা বলতেছো, আচ্ছা না এটা, এটা এটা বড় ফিগার রে ভাই, এই ফিগার আইকা পারবা না, আল্লাহর হস্তে এদিকে তাকাইবি না। প্রি বুকিং কবে দিতে পারি দেখি, কালকে দিব মনে হয় প্রি বুকিং শুরু করা, কালকে থেকে দেওয়া শুরু করব। বললাম না আমার আপু আসলে হসপিটালাইজ, তো আর আমাদের অফিস হবে নতুন একটা, সেটা নিয়ে দৌড়াদৌড়ি, দুই কাজে প্রি বুকিং দেওয়া করতে পারতেছে। আচ্ছা তো ওকে, আজকে এতটুকুই থাকুক, আজকে আর পড়বো না, কারণ আমার একটু পরে আবার একটা ক্লাস আছে, আজকে এতটুকুই থাকুক। তো তোমাদের শিডিউল কি, তোমাদের নেক্সট শিডিউল হচ্ছে 12 সেপ্টেম্বর রাত 10টায় এমসিকিউ এক্সাম, মার্ক হচ্ছে 15 মার্ক, টপিক হচ্ছে নিউক্লিক অ্যাসিড প্লাস ডিএনএ এর পুরাটা, নিউক্লিক অ্যাসিড প্লাস ডিএনএ, ডিএনএ বাকি অংশ রিডিং দিলে দেখবা সব তোমাকে পড়ানো আছে। আর হচ্ছে তোমার 13 সেপ্টেম্বর শুক্রবার পবিত্র সকাল 10 ঘটিকায় আমরা ইনশাল্লাহ একটু দীর্ঘ সময় নিয়ে পড়ব, 1.5 থেকে 2 ঘন্টা আমরা পড়ব আয়নে এবং রেপ্লিকেশন। এটা আমরা আমাদের একটা 1.5 to 2 আওয়ার ক্লাস হবে আমাদের ফ্রাইডেতে। এই যে আমাদের ডেইলি এক্সাম, 5টা ডেইলি এক্সামে যারা গড়ে টপ 10 থাকবে তারা কিন্তু প্রাইজ মানি পাবে, এটা মাথায় রেখো, ঠিক আছে। তাহলে আজকের মতো এতটুকুই সমাপ্ত, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।